তো আমরা ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি মেইনলি দুইটা বিষয় থেকে বেশি কোশ্চেন হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে চিত্র তোমাদের সামনে আছে, একটা হচ্ছে ফোরসেপ ডেলিভারি আর একটা ভেন্ট্রাস ডেলিভারি, অখন ভ্যাকুয়াম এক্সট্রাকশন। তো মেইনলি এই দুইটা থেকে আমাদের পরীক্ষায় বারবার কোশ্চেন আসে। এছাড়া সিজারিয়ান সেকশন থেকে আহ, পরীক্ষায় আসে। তো নর্মাল ডেলিভারির বাইরে যে পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা ফিটাস ডেলিভারি করা হয় তার ভিতরে এই পদ্ধতিগুলোই ব্যবহার করা হয়। তো আমরা দেখি ফরসেপ ডেলিভারি কি, এখানে চিত্রের মাধ্যমে তোমরা আগেও দেখেছো ক্লাসে, ফরসেপ যারা দেখেছো তারা তো ভালো, আর ভেন্ট্রাস যারা দেখেছো সেটাও ভালো। এখন এখান থেকে কি কি ধরনের কোশ্চেন হয় সেই বিষয়গুলো নিয়ে মেইনলি আমরা আলোচনা করব। তো আমরা দেখি ম্যাটারনাল, যে আমরা যে ফরসেপ ডেলিভারি করব, ইন্ডিকেশন আমরা কি কি কারণে আমরা ফরসেপ ডেলিভারি করব তার ইন্ডিকেশন গুলো কি হতে পারে। মায়ের ক্ষেত্রে কি হবে, ইনঅ্যাডুকেট এক্সপালশন ইফোর্ট, অর্থাৎ মা যদি পর্যাপ্ত পরিমাণ এক্সপালশন প্রেসার দিতে না পারে সেই ক্ষেত্রে। মেটার্নাল ডিস্ট্রেস, যদি মায়ের কষ্ট বেশি হয়। তারপরে কার্ডিয়াক ডিজিজ, মায়ের যদি কোনো কার্ডিয়াক ডিজিজ হয় তখন ক্ষেত্রে কি হবে, মা যদি কার্ডিয়াক ডিজিজ আছে বা হার্ট ফেলিওর আছে বা এমআই এর হিস্টোরি আছে, সেই ক্ষেত্রে কি হবে, যদি মা আরো বেশি কষ্ট করে বা চেষ্টা করে তাহলে দেখা যাবে সেটা ফেইল হওয়ার সম্ভাবনা থাকবে। যার একলামশিয়া, মায়ের যদি একলামশিয়া থাকে, প্রি একলামশিয়া, একলামশিয়া, এই সব বিষয়গুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, মায়ের যে আমরা ফরসেপ ডেলিভারি করব। ফেটাল বাচ্চার ক্ষেত্রে কি কি হতে পারে, ফিটাল ডিস্ট্রেস, যদি ফিটাল ডিস্ট্রেস হয়, লো বার্থ ওয়েট থাকে, পোস্ট ম্যাচুরিটি, তারপরে আদার্স কি হবে, প্রলম সেকেন্ড স্টেজ লেবার। সেকেন্ড স্টেজে আমরা কি জানি, সময়টা খুব বেশি লাগতেছে। তো শর্ট এন্ড সেকেন্ড স্টেজ লেবার আবার দেখা যাচ্ছে তো খুব অল্প সময়। তাই সেই ক্ষেত্রে ইন কেস অফ কার্ডিয়াক ডিজিজেরও যদি চান্স থাকে, ওপর আমরা পড়েছি যে ফিটালের যদি কোনো সমস্যা থাকে বা সেই ক্ষেত্রে আমরা আহ, এক্ষেত্রে আমরা কি করব, এই ফোরসেপ ডেলিভারি করব। এটা হচ্ছে মেইন যে ইন্ডিকেশন অফ ফোরসেপ ডেলিভারি, ইন্ডিকেশন অফ ভেন্ট্রাস ডেলিভারি, এই আকারে তোমাদের কোশ্চেন আছে। সুতরাং এই পয়েন্টগুলো তোমরা একটু ভালো করে পড়ে নিও, ভালো করে খেয়াল করে নিও, এগুলো তোমাদের পড়তে হবে, গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। কমপ্লিকেশন অফ ফরসেপ ডেলিভারি, এটাও পরীক্ষায় আসছে, কয়েকবার পরীক্ষায় আসছে তোমাদের রিপিটেডলি, যে ফরসেপ ডেলিভারি করলে কি কি সমস্যা হতে পারে। তো মায়ের ক্ষেত্রে কি কি হবে, এটা দুই ধরনের কোশ্চেন হয়। এক ধরনের হচ্ছে কমপ্লিকেশন অফ ফরসেপ ডেলিভারি ফর মাদার, আর কমপ্লিকেশন অফ ফরসেপ ডেলিভারি ফর ফিটাস, দুই রকমের কোশ্চেন আসে। তো মেইনলি মায়ের ক্ষেত্রে কি হতে পারে, সাইবারকাল টিয়ার হতে পারে, ভ্যাজাইনাল টিয়ার হতে পারে এবং কমপ্লিট পেরিনিয়াল টিয়ার হতে পারে, মেইনলি ইনজুরি হতে পারে। তবে হেমাটোমা কি হতে হবে, ভালভাল হেমাটোমা হইতে পারে, ভ্যাজাইনাল হেমাটোমা হতে পারে। এছাড়া পোস্টপার্টাম যে হেমোরেজ, অ্যাটনিক ট্রমাটিক কমপ্লিকেশন অফ অ্যানেস্থেসিয়া, এই সব কারণে হয়ে থাকতে পারে। তো আবার ফেটাল কমপ্লিকেশন কি কি হতে পারে দেখো, বাচ্চার ক্ষেত্রে কি কি হতে পারে, সেপাল হেমাটোমা সবচেয়ে বড় কমপ্লিকেশন। সেপাল হেমাটোমা হয়, পাশাপাশি কি হতে পারে, সেরিব্রাল পলসি। কেন সেরিব্রাল পলসি কেন হয়, আমরা কি ফরসেপ ডেলিভারি আমরা যেটা করি, এই যে ফরসেপটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, ফরসেপটা মাথার দুই পাশে ধরে টান দেওয়া হয়। এই ক্ষেত্রে যদি মাথার সাইডে কি হচ্ছে, নার্ভ ইনজুরি হতে পারে। আমরা কি জানি যে ক্যানিয়ান নার্ভ গুলো এই ঘাড়ের নেকের ওপর পর্যন্ত কাজ করে। তো এই সাইড দিয়ে নার্ভ গুলো থাকে। তো সেগুলো ইনজুরি হলে সেরিব্রাল পলসি হচ্ছে, বাচ্চার মুখ বাঁকা হয়ে যাওয়া বা মেইনটেইন পারে না। তাই ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ, যদি মাথায় অনেক শক্ত করে ধরার কারণে হেমোরেজ হতে পারে, অ্যাসফিক্সিয়া, তারপরে স্কাল ফ্র্যাকচার হতে পারে, স্পাইনাল ইনজুরি হতে পারে, তারপরে মেন্টাল রিটার্ডিয়েশন, যদি ব্রেনে আঘাত হয় সেই ক্ষেত্রে কি হবে, মেন্টাল রিটার্ডিয়েশন হওয়ার চান্স বেশি থাকে। কন্ট্রাইন্ডিকেশন অফ ফরসেপ ডেলিভারি, ঠিক আছে, যদি আমরা কখন ফরসেপ ডেলিভারি করব না, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, সবগুলো পয়েন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো বাদ দেওয়ার কিছু নেই, রিপিটেডলি তোমাদের পরীক্ষায় আসে, সুতরাং তোমরা বাদ দিবে না। এখন কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে বাউন্ড প্রেজেন্টেশন, যদি বাউন্ড প্রেজেন্টেশন থাকে, সার্ভিক্স নট ফুলি ডাইলেটেড, সার্ভিক্স ডাইলেট নাই, ঠিক আছে, কন্ট্রাক্টেড পেলভিক, পেলভিক চিকন, তারপরে ফলোটিং হেড, মাথা বাচ্চার নিচের দিকে পড়ে আছে, এই ক্ষেত্রে কিন্তু আমার এই ফরসেপ ডেলিভারি করা যাবে না। তো এটা হচ্ছে মেইনলি এই বিষয়গুলো পরীক্ষায় আসে। সেটা হচ্ছে ফরসেপ ডেলিভারি কেন করব, ফরসেপ ডেলিভারি করলে মায়ের কি ক্ষতি হবে, বাচ্চার কি ক্ষতি হবে, তারপরে কমপ্লিকেশন কি হতে পারে, ঠিক আছে, এই বিষয়গুলো পরীক্ষায় বারবার রিপিটেডলি আসে। সুতরাং এখানে শুধু তোমাদের হেডলাইন গুলো দেওয়া হয়েছে, দয়া করে পড়াশোনা করে নেবে। এরপর আমরা আসি ভেন্ট্রাস ডেলিভারি। ভ্যাকুয়াম এক্সট্রাকশন, এটা হচ্ছে যন্ত্রটা বাচ্চার
এই মাথায় লাগাতে হয়, লাগানোর পরে এটা ভ্যাকুয়াম নেগেটিভ প্রেসার দেওয়া হয়, এই বাচ্চার মাথা এটা ধরে ধরে পিছন দিকে টেনে নিয়ে আসে। তো এটাই হচ্ছে তোমার প্রসেস। তো এই প্রসেসটা তোমার খেয়াল করি, এটা হচ্ছে মাথার সাইড দিয়ে, আর হচ্ছে মাথার মাস উপরে। তো এখানে হচ্ছে কি সমস্যা, সাইড দিয়ে বাচ্চা টানা যায়, এটা সমস্যা হয় কি সেরিব্রাল পলসি, অর্থাৎ সাইডে নার্ভগুলো ইনজুরি হতে পারে। আর এটা কি হয়েছে, তো মাথাত লাগানো, এটা কি হতে পারে, স্কাল ইনজুরি হতে পারে, মেইনলি স্কাল ইনজুরি হতে পারে। তো আমরা দেখি আরো কি কি হয়। দেখি ইন্ডিকেশন অফ ভেন্ট্রাস ডেলিভারি, আমরা কখন ভেন্ট্রাস ডেলিভারি করব। ম্যাটারনাল কন্ডিশন কি হবে, ম্যাটারনাল ডিজিজ, ঠিক আছে, সেকেন্ড স্টেজ প্রলং লেবার, দ্য ম্যাটারনাল মেডিকেল ডিজঅর্ডার, হার্ট ডিজিজ, হাইপারটেনশন, মডারেট সিভিয়ার এনিমিয়া যদি থাকে, প্রিভিয়াস সিজার, জেস্টেশনাল প্রলাপস হিস্টোরি থাকে, ইন্টারপার্টাম ইনফেকশনের যদি কোনো হিস্টোরি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ভেন্ট্রাস ডেলিভারি করব। ফেটাল কন্ডিশন বাচ্চার ক্ষেত্রে কি হতে পারে, প্রোলাপস আম্বিলিকাল কর্ড প্রোলাপস যদি থাকে, পিটাম সেপারেশন অফ প্লাসেন্টা, আগে প্লাসেন্টা সেপারেশন হয়ে গেছে। ফিটাল ডিস্ট্রেস হচ্ছে অক্সিপিটো পোস্টেরিয়র পজিশন, দেখা যাচ্ছে অক্সিপিটো পোস্টেরিয়র পজিশনে মাথাটা পিছনের দিকে হয়ে আসছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ভেন্ট্রাস ডেলিভারি করব, অর্থাৎ ভেকম এক্সট্রাকশন করব। কন্ট্রা ইন্ডিকেশন অর হচ্ছে তোমার ভেন্ট্রাস ডেলিভারি, কখন আমরা ভেন্ট্রাস ডেলিভারি করব না, অর্থাৎ এই ইনস্ট্রুমেন্টের মাধ্যমে কখন আমরা করব না। অপারেটর ইনএক্সপিরিয়েন্স, এক নম্বর কথা। একটা হচ্ছে যে তুমি তো বাচ্চার মাথায় লাগানোর পরে কতখানি প্রেসার দিবা, কারণ নিউনিটাল এর স্কাল তো সব ওপেন থাকে, এমনিতে শুধু স্কিন দিয়ে জোড়া লাগা থাকে, হাত দিয়ে টিপি দিলে সে একদিক থেকে আরেক দিকে চলে যায়। তো অপারেটর ইনএক্সপিরিয়েন্স, যদি পূর্বে কোনো অভিজ্ঞতা না থাকে যে কতটুকু নেগেটিভ প্রেসার দিলে তুমি বাচ্চাটা বের করে নিয়ে আসতে পারবে, তো সেই ক্ষেত্রে যদি এমন প্রেসার দিয়েছো যে দেখা যাচ্ছে স্কাল সহ খুলে আসতেছে, তো এইটা যদি অপারেটর যদি এটা সঠিক ব্যবহার না জানে, সেক্ষেত্রে কিন্তু ভেন্ট্রাস ডেলিভারি করা যাবে না। ইনহিবিটরি অ্যাসেস ফিটাল পজিশন, যদি ফিটাল পজিশন যে ভেন্ট্রাস ডেলিভারি করার মতো যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি করাতে পারবো না। ফেটাল কোয়াগুলোপ্যাথির সমস্যা থাকে, তাহলে আমরা এটাও করতে পারবো না। তারপর তোমার হচ্ছে যে প্রিমেচুর বেবি, যদি 34 সপ্তাহের আগে কিন্তু আমার ভেন্ট্রাস ডেলিভারি করা যাবে না। ম্যাক্রোসোমিয়া বাচ্চা যদি আবার বেশি হয়, 4 কেজির চেয়ে অনেক বেশি বড় বাচ্চা হয়, তাহলে তাকেও আমরা এটা করতে পারবো না, তখন কি হবে, বাচ্চা বের হবে না। সফট টিস্যু অবস্ট্রাকশন পেলভিক, দেখা যাচ্ছে বারবার আমি চেষ্টা করতেছি কিন্তু সাইড থেকে পেলভিক থেকে সফট টিস্যু সামনের দিকে আবার চলে আসতেছে, তাহলে এই ক্ষেত্রে আমি করতে পারবো না। ব্রিজ প্রেজেন্টেশন ও ফেস প্রেজেন্টেশন, যদি ব্রিজ থাকে, ব্রিজ প্রেজেন্টেশন অথবা ফেস প্রেজেন্টেশন যদি থাকে, তাহলে এটা কোনোভাবেই করানো সম্ভব নয়, কারণ সামনে যদি মুখ আসে তোমার, এটা তো ইনস্ট্রুমেন্টটা সেট আপ করতে হয়, সেটা হচ্ছে তোমার কোথায়, মাথায়। তো এখানে যদি ফেস এসে থাকে, তাহলে তো ফেস, হ্যান্ড বা অন্যান্য কোনো যদি অঙ্গ প্রত্যঙ্গ আসে থাকে, তাহলে তো সেটা আর ডেলিভারি করার কোনো প্রশ্নই আসে না। তো তোমাদের এই বিষয়গুলো সবগুলোই জানতে হবে, সবগুলোই তোমাদের পড়া দরকার, ঠিক আছে। জানার জন্য সবগুলো পড়া দরকার, সবগুলোই তোমাদের পড়ার জন্য নোট করে নিয়ে নিবে। যাদের কাছে বই আছে তাদের কাছে তো সোজা, যাদের কাছে বই নেই তারা নোট করে নিয়ে নেবে। এরপর আমরা আসি সিজারিয়ান সেকশন, গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা তো মেইন আমাদের ফোকাস মিডওয়াইফারির পড়াশোনাটাই ফোকাস হচ্ছে নর্মাল ডেলিভারি বৃদ্ধি করা, কিন্তু তারপরেও যে মায়ের যত ক্ষতি, মা বাচ্চাকে বাঁচানোর জন্য আমরা সিজারিয়ান সেকশনের ডিসিশন নিয়ে থাকি। তো আমরা দেখি সিজারিয়ান সেকশন কি, সিজারের টাইপ আছে, কত টাইপ সিজার হচ্ছে, একটা হচ্ছে ইলেকটিভ সিজার আর একটা ইমার্জেন্সি সিজার। তো ইলেকটিভ ইমার্জেন্সি আমরা দুটাই হয়ে থাকে, দুটাই আমরা করে জানি। ইলেকটিভ মানে কি, আমি পেশেন্ট নর্মালি আসছে, বাচ্চা ফিজার হয়ে হবে, তার ডেট সবকিছু ঠিক করা আছে, 36 উইক পরিবর্তন হলে তাহলে দেখা যাচ্ছে যে 37 বা 8 উইকসে আমার একটা নির্দিষ্ট ডেট থাকে, ওই ডেটে আমি সিজার করাবো। পেইন থাক বা না থাক এর সঙ্গে কোনো সাথ নেই, আমার ওই নির্দিষ্ট দিনে আমি সিজার করাবো, এটা হচ্ছে ইলেকটিভ সিজার। আর ইমার্জেন্সি সিজার হচ্ছে আমি হচ্ছে না, ব্যথা উঠে গেছে, পানি পড়ে গেছে, প্রেজেন্টেশন ঠিক নাই, এই যে ফিটাল হার্ট রেট পাওয়া যাচ্ছে না, ফিটাল ডিস্ট্রেস শুরু হয়েছে, কর্ড প্রলাপস, অর্থাৎ যত ইমার্জেন্সি কেস আছে, এই ক্ষেত্রে যে সিজার গুলো করা হয় এগুলোকে বলা হয় ইমার্জেন্সি কেস। তোমরা টাইপ 2টা মনে রাখিও, এটা পরীক্ষায় একবার আসছিল। এখন অ্যাকর্ডিং সিগমেন্ট অফ ইউটেরাস, ইউটেরাসের সিগমেন্ট হচ্ছে ক্লাসিক্যাল আপার সিগমেন্ট, ইউটেরাসের ওপরে কাটা হয়, আর একটা লোয়ার সিগমেন্ট, তো বেশিরভাগ ক্ষেত্রে লোয়ার সিগমেন্টেই কাটা হয়, ঠিক আছে, লোয়ার সিগমেন্টেই কাটা হয়। এটা হচ্ছে সেগমেন্ট অফ দ্য ইউটেরাসের সেগমেন্ট অনুযায়ী। তো এটা আমাদের ডিপলি এটা আমরা দেখিও না, অত ভাবে করি না, এটা ডাক্তারদের কাজ। তো মেইনলি আমার প্রসিডিওরটা মেনটেন করার, সেটা হচ্ছে ইলেকটিভ সিজার, ইমার্জেন্সি সিজার। তো ইমার্জেন্সি ইন্ডিকেশন অফ সিজার্স, আমরা কি কি কারণে কোন কোন সময়ে আমরা সিজার করতে পারি, এটা তোমাদের পরীক্ষায় কিন্তু অনেকবার আসছে।
তো ফিটাল ডিস্ট্রেস সেকেন্ড স্টেজ লেবার হোয়েন দিস হেড ইজ অ্যাবভ দিস স্পাইন। ঠিক আছে, সেকেন্ড স্টেজ লেবার গুরুত্বপূর্ণ কথাটা, সেটা কি, যে সেকেন্ড স্টেজ অফ লেবার শুরু হয়ে গেছে কিন্তু বাচ্চার মাথাটা উপরে আছে, অর্থাৎ স্পাইন, আমার যে স্পাইন আছে কক্সিসেস এরিয়া তার উপরে আছে, অর্থাৎ পেলভিক ক্যাভিটিতে পরিপূর্ণ বাচ্চা আসেনি। সেকেন্ড স্টেজ লেবার চলতেছে, যেটুকু আসার কথা আমার হেড ততটুকু আসেনি, তাহলে সেক্ষেত্রে আমার সিজার করতে হবে। প্রলং লেবারের টাইম যদি 18 ঘন্টা পার হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি আর এর জন্য নর্মালের জন্য বসে থাকবো না। অবস্ট্রাক্টেড লিভার, অনস্ট্রাক্টেড লিভার, লিভার যদি অবস্ট্রাক্ট থাকে, তো পূর্ণাঙ্গ লেবারের কথা বলা হয়েছে, আমরা প্রাইমারিতে 18 ঘন্টা আর হচ্ছে মাল্টিতে 14 ঘন্টা পর্যন্ত ধরে থাকি। তাহলে একজন মা যদি 18 ঘন্টা, একদিন 1.5 দিন থেকে যদি একটা পেট ব্যথা নিয়ে চেষ্টা করে, তাহলে মায়ের কতটুকু কষ্ট হয়, সেক্ষেত্রে আমরা সিজারের অ্যাডভাইস করে থাকি। কর্ড প্রোলাপস উইদিন অ্যালাইভ ফিটাস ইন ফার্স্ট স্টেজে কর্ড প্রোলাপস হয়েছে, বাচ্চা কি আছে, বেঁচে আছে, সেই ক্ষেত্রে আমরা সিজার করি। যদি বাচ্চা মরে যায় তাহলে তো সিজারের কোনো দরকার হবে না। ইম্পেন্ডিং অফ এক্লামশিয়া, যদি এক্লামশিয়ার চান্স থাকে বা এক্লামশিয়াতে হয়েছে বা হবে এমন কোনো যদি ইন্ডিকেশন আমরা পেয়ে থাকি, এপিএইচ অ্যান্টিপার্টাম হেমোরেজ যদি থাকে, ব্রাউন প্রেজেন্টেশন, বাচ্চার যদি ব্রাউন প্রেজেন্টেশন হয়, এটা তোমাদের বই এরকমটি আছে, আমি এগুলো কারেকশন করে দিই নাই, কারণ কি, যে তোমাদেরকে আমি সরাসরি কারেকশন করে দিলে তোমরা ঠিক করে নিতে পারবে, আর আগে কারেকশন করে থাকলে ঠিক করে নিতে পারবে না, যার কারণে আমি এভাবে একটু রাখছি। ফেস প্রেজেন্টেশন, যদি ফেস প্রেজেন্টেশন হয়, তারপরে সার্ভাইকাল ডিস্টোসিয়া যদি থাকে, ফেল টু লিভার, লিভার ফেল হয়, ফেল ইন্ডাকশন অফ লিভার ফেল হয়। ইন্ডাকশন লিভার আমরা কখন করি, আমরা অক্সিটোসিন দিই, বাচ্চার ডেলিভারি হওয়ার জন্য আমরা অ্যানালজেসিস দিয়ে থাকি, ইনজেকশন অ্যালজিন দেই, অক্সিটোসিন দেই, বা সার্ভিক্স ওপেন হওয়ার জন্য। কিন্তু নির্দিষ্ট সময় পরেও যদি 10 সেন্টিমিটার সার্ভিস ডাইলেট না হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, অবশ্যই সিজারের জন্য বলবো রোগীকে। তো এটাকে বলা হয় ফেল অফ ইন্ডাকশন অফ লিভার, লিভারের ইন্ডাকশন পদ্ধতিটা ফেল করে তখন এই সময়। ফরসেপ ডেলিভারি, অর্থাৎ এখানে ফরসেপ ডেলিভারি বলতে যে ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি ফেল, অর্থাৎ আমি ইনস্ট্রুমেন্টাল ডেলিভারিতে চেষ্টা করছি, তাহলে সেটাও করা সম্ভব নয়, সেই ক্ষেত্রে আমার সিজারিয়ান সেকশন করতে হবে। তো এখন আসি বারবার রিপিটেডলি আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যে সিজার করলে কি কি সমস্যা হয়, কিন্তু তারপরেও আমরা সিজারই অনেক সময় করতে হয়। বর্তমানে এটা ট্রেন্ড হয়ে গেছে সিজার করার, যে আমাকে সিজার করতে হবে। ঠিক আছে, তো আমাদের এইটা বিষয় কি দেখা যাচ্ছে যে নর্মাল ডেলিভারি সিজার হলে খুব অল্প পরিমাণ 10 ভাগ কমপ্লিকেশন হয়। 10 ভাগ যদি সিজারের কমপ্লিকেশন হয়, তাহলে তার 1 ভাগ হবে নর্মাল ডেলিভারিতে কমপ্লিকেশন। এইটা তাহলে কি হচ্ছে, ইমিডিয়েট মেটারনাল বা মায়ের ক্ষেত্রে ইমিডিয়েট কি হতে পারে, পিপিএইচ। কমন একটা বিষয় যে সিজার করলে সাথে সাথে পিপিএইচ হবে, পেশেন্ট সকজে যেতে পারে, অ্যানেস্থেটিক হ্যাজার হতে পারে। অ্যানেস্থেটিক হ্যাজার আমরা কি কি জানি, অ্যানেস্থেটিক হ্যাজার হচ্ছে তোমার তাৎক্ষণিকভাবে, সেটা হচ্ছে তোমার নাউসিয়া, ভমিটিং হবে, ভমিটিং হবে, তারপরে তোমার ব্লাড প্রেশার কমে যাবে, তারপরে তোমার আরো অন্যান্য যে অ্যানেস্থেটিক হ্যাজার সমস্যার কারণে যে যে সমস্যাগুলো হয় সবগুলো থাকবে। এটা ইনফেকশন হইতে পারে, অনেক সিজারে তো অনেক হাসপাতালে অনেক সিজার ইনফেকশন হয়, তো ইনফেকশন হইতে পারে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়ে থাকে। তখন কি দেখা যাচ্ছে যে সিজার করার সময় যে তোমার ইন্টেস্টাইন পর্যন্ত সে অনেক সেলাই করে দেয়, তাহলে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে সেই ক্ষেত্রে। ওন্ড কমপ্লিকেশন, ওন্ডের অনেক সময় কমপ্লিকেশন থাকে, ডিসচার্জ থাকে, তারপরে হেলিং হতে দেরি হয়। এটা সেকেন্ডারি পোস্টপার্টাম হেমোরেজ, আবার দেখা যাচ্ছে যে সেকেন্ডারি পোস্টপার্টাম হেমোরেজ এটাও হয়ে থাকে। লেট কমপ্লিকেশন, ঠিক আছে, এটাই হচ্ছে লেট কমপ্লিকেশন, যা একজন মাকে সারা জীবন ভোগায়। মিনিস্ট্রিয়াল এক্সেস ইরেগুলার হয়ে থাকবে। ক্রনিক পেলভিক পাইন, ব্যাকেজ, ঠিক আছে। ইনসিশনাল হার্নিয়া হতে পারে, এটা যেখানে কাটছে এখানে যদি সেলাই অনেক সময় খুলে যায়, খুলে গিয়ে সেখান থেকে হার্নিয়া হতে পারে। আরেকটা যেটা সে একটা কমন প্রবলেম হচ্ছে ক্রনিক পেলভিক অ্যান্ড ব্যাকিস, ব্যাক পেইন হয়, পেলভিক পেইন হয়, সবগুলো যতগুলো মা সিজার করছে সবার একটা কমন প্রবলেম, যে আমার কোমরের ব্যথা হয়, ইনজেকশন দেওয়ার জায়গা ব্যথা হয়, পেলভিক পেইন হয়। ফেটাল কমপ্লিকেশন হচ্ছে ইন্ট্রোজেনিক প্রিম্যাচুরিটি রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, ঠিক আছে। আর এইটা কমন কি, বাচ্চা কি আমরা কি জানি, লাং ম্যাচুরেট হয় 32 সপ্তাহের পরে, সবচেয়ে ম্যাচুরেট হয়। তো বাচ্চা কেন যে 32 সপ্তাহের পরে কেন তোমার ডেক্সামেথাসন দেওয়া হয়, ইনজেকশন দেওয়া হয়, ডেক্সামেথাসন কেন দেওয়া হয়, যে ডেক্সামেথাসন দেওয়ার কারণে কি হয়, যে স্টেরয়েড দেওয়ার কারণে বাচ্চার লাংটা ম্যাচুরিটি হয়।
এই জন্য যদি এছাড়াও যদি সিজার করা হয় তাহলে বাচ্চার লাংয়ের সমস্যা হয়, বাচ্চার রেসপিরেটরি সিনড্রোম থাকে, কারণ ওই সময় কি হয়, লাংটা পরিপূর্ণ হতে পারে না। অনেক সময় হিসাবের অনেকের গরমিল করে, গরমিল করার কারণে দেখা যায় যে 34 সপ্তাহে 33 সপ্তাহে করতে হয়। একটা নর্মাল প্রসেসকে বাধাগ্রস্ত করলে যে সমস্যাগুলো হয় সেটাই হচ্ছে এর প্রধান কারণ। এটা আমাদের সিজার শেষ। আর হচ্ছে আমরা এখন আসছি আইইউজিআর। আইইউজিআর আমাদের ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন। আমাদের যে আইইউজিআর হলে বাচ্চা নির্দিষ্ট সময় যে পরিমাণ ওজন হওয়া দরকার বাচ্চা সেই পরিমাণ হয় না, ঠিক আছে, ইনহেরিটেড ক্রোমোজোমাল ও জেনেটিক ডিসঅর্ডার থাকে। জেনেটিক ডিসঅর্ডার থাকলে তারপরে তুমি ইউটেরিয়ান তোমার প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি, জেনারেল কি হয়েছে ম্যাটারনাল ম্যালনিউট্রিশন, তারপরে এছাড়া ক্রস ইনফেকশন, রুবেলা অ্যান্ড আদার কনজেনিটাল ইনফেকশনের কারণে এটা কি হয়, আইইউজিআর হতে থাকে। এটা নিয়ে তোমাদের পরীক্ষায় আসছিল আইইউজিআর। এরপরে আমরা আস আসি হচ্ছে নর্মাল পিওর পিরিয়ড। ঠিক আছে, নর্মাল পিওর পিরিয়ড হচ্ছে কত, যে পিওর পিরিয়ড পিরিয়ড আমরা কি জানি 6 সপ্তাহ পর্যন্ত। এটা তা এটা এখন ডিউরেশন অফ পিওর পিরিয়ড, এটা তোমাদের বেস্ট অ্যান্সার আসছিল একবার, যে ইমিডিয়েট পিওর পিরিয়ড কত, সেটা হচ্ছে 24 ঘন্টা, আর্লি 7 দিন, এবং রিমোট 6 সপ্তাহ। এর ক্যারেক্টারিস্টিক্স অফ পিওর পিরিয়মে এই টার্মগুলো বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচায় আসছিল। তো আমরা পিওর পিরিয়ড আমরা সবকিছু জানি সবাই, সুতরাং টাইমগুলো একটু ইন্ডিকেশন তোমরা করে রাখো, যেহেতু মার্কিং সহজ মার্কিং সবারই জানার কথা। ফিজিওলজিক্যাল চেঞ্জ ডিউরিং ইনভলিউশন, ঠিক আছে, মাসেল চেঞ্জ হয়, ব্লাড ভেসেল চেঞ্জ হয়, এন্ডোমেট্রিয়াল এটা চেঞ্জ হয়, এটাও তোমাদের একটা কোশ্চেন, ফিজিওলজিক্যাল চেঞ্জ ডিউরিং ইনভলিউশন এটা। এরপর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে সিজার এবং ডেলিভারি হওয়ার পর রকিয়া, যে আমাদের যে 6 সপ্তাহ পর্যন্ত পিওর পিরিয়ড পিরিয়ড পর্যন্ত যে ডিসচার্জ হইতে থাকে ইয়েলো হোয়াইট বিভিন্ন কালারের যে ডিসচার্জ চলে আসে, এটা রকিয়া বলা হয়। তাই এমন কোনো পরীক্ষা নাই যে এখান থেকে কোশ্চেন আসে না, বারবার রিপিটেডলি পরীক্ষায় চলে আসে। তাহলে দেখো রকিয়া আমরা আমরা কখন বলবো, এখানে একদিন থেকে 4 দিন পর্যন্ত, কোথাও 5 দিন পর্যন্ত পাবে, আবার কোথাও 1 থেকে 4 দিন আছে, কোথাও 1 থেকে 5 দিন আছে, দুইটা ট্রামই থাকতে পারে। লোকিয়া সেরোসা ইয়েলো এটা 5 থেকে 9 দিন পর্যন্ত হতে পারে কোথাও দেখবা। আবার লোকিয়া অ্যালবা এটা হচ্ছে হোয়াইট, এটা হচ্ছে 10 থেকে 15 দিন পর্যন্ত হইতে পারে, ঠিক আছে। তো এটা আবার এই যে ট্রাম গুলো নিয়ে তোমার একটু কনফিউশন আছে। ট্রাম গুলো তোমার থাকবে এখানে হচ্ছে 6 সপ্তাহ পর্যন্ত লাস্ট থাকে, এটা নিয়ে একটু কনফিউশন আছে কারণ আমরা অ্যাকুরেটলি পাওয়া যায় না। তো ডিসি দত্তের বইয়ে 1 থেকে 5 দিন আছে, আবার তোমার 4 দিন, 5 থেকে 9 দিন পর্যন্ত আছে, 9 থেকে 15 দিন পর্যন্ত আছে, পরবর্তী লাস্ট হচ্ছে সেটা তোমার 6 সপ্তাহ পর্যন্ত সিচুয়েশন আছে। তো তোমরা একটু এটা আরো বিস্তারিত আছে, সেখানে তোমার ট্রাম গুলো দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবে। নিউনেটাল প্রিয়াম এত গুরুত্বপূর্ণ নয়। অ্যাবনর্মালিটিস অফ দ্য পিওর পেরিয়াম এটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা যে পিওর পেরিয়ামে কি কি অ্যাবনর্মালিটিস হয়, এটা পরীক্ষায় বারবার আসে। সেটা হচ্ছে যদি আমার আর্লিতে কি হবে, 24 ঘন্টার মধ্যে জ্বর যদি আসে, মেইন থাকবে জ্বর, এটা হচ্ছে আমার পিওর পিরিয়ড পাইরেক্সিয়া, যেটা প্রথমেই সবচেয়ে শুরু হবে। কজ পিওর পিরিয়ড পাইরেক্সিয়া, তো পিওর পিরিয়ড সেপসিস হতে পারে, ইউটিআই হতে পারে, মাস্টাইটিস হতে পারে, ইনফেকশন সিজারিয়ান ওন্ড হতে পারে, পালমোনারি ইনফেকশন হতে পারে, সেপটিক পেলভিক থ্রম্বোফ্লেবিটিস হতে পারে, আরো কিছু আননোন কজ থাকে যার কারণে আমাদের পিওরপেরিয়াল নর্মাল পাইরেক্সিয়া হয়, বা অ্যাবনর্মালিটিস অফ পিওরপেরিয়াম এটাকে বলা হয়, অ্যাবনর্মালিটিস অফ পিওরপেরিয়াম। অথবা যে পিওরপেরিয়ালের প্রবলেম অফ পিওরপেরিয়াম, দুই ভাবে কোশ্চেন হতে পারে। সুতরাং তোমরা ট্রাম গুলো একটু মনে করে নিও, নিজেদের মতো একটু গুছিয়ে নিবে। পিওরপেরিয়াল সেপসিস, পিওরপেরিয়াল সেপসিস কি, যা মাইক্রো অর্গানিজম অফ পিওরপেরিয়াল সেপসিস, এটা কিন্তু পরীক্ষায় আসছে। পিওরপেরিয়াল সেপসিসের জন্য কি দায়ী, কোনটা দায়ী, তো সবচেয়ে বেশি দুটো পরীক্ষায় থাকে, স্ট্যাফাইলোকক্কাস পয়জন, স্ট্রেপ্টোকক্কাস এউরিয়াস, ইকোলাই, ক্যালিপসিলা, সিউডোমোনাস, প্রোটিয়াস, ক্লামাইডিয়া, স্ট্রেপ্টোকক্কাস, এগুলো হচ্ছে তোমার কমন অর্গানিজম। তো পরীক্ষায় প্রথম দুইটা বেশি থাকে, এটা নিয়ে পরীক্ষা কোশ্চেন হয়েছে। এটা একবার পরীক্ষায় আসছিল ট্রু ফলস আকারে, আর একবার আসছিল বেস্ট আকারে। তো এই দুটা আমার থাকবে। সাব ইনভলিউশন, ঠিক আছে, সাব ইনভলিউশন কেন হয়, যে অর্থাৎ ইনভলিউশন যেটা হয় না ঠিক মতো সেটাকে সাব ইনভলিউশন বলা হয়, কি কারণে হতে পারে না। গ্রান্ড মাল্টিপ্যারা থাকবে, ম্যাটারনাল ইল হেলথ থাকবে, সিজারিয়ান সেকশন থাকবে, প্রোলাপস ইউটেরাস, ইউটেরাইন ফাইব্রয়েড, ব্রেস্ট কমপ্লিকেশন থাকবে, যে ব্রেস্ট ইনগটমেন্ট, টার্কেল অ্যান্ড জেস্টেটেড নিপল,
মাস্টাইটিস, ব্রেস্ট অ্যাবসেস, ল্যাকটেশন ফেইল। এখন এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, পিওর পেডিয়াল ইমার্জেন্সি বা পিওর পেডিয়াল ইমার্জেন্সি কি কি, এটা নিয়ে পরীক্ষায় তোমাদের আসবে। ঠিক আছে, বারবার আসে, তোমাদের সময়ও আসতে পারে। পোস্টপার্টাম হিমোরেজ, শক, পোস্টপার্টাম ইক্লামশিয়া, বাচ্চা ডেলিভারি হওয়ার পরেও এক্লামশিয়া অনেক সময় হয়ে থাকে, এই ধরনের রোগীও পাওয়া যায়। পালমোনারি ইম্বোলিজম, ইনফাকশন, ইউটিআই, পিউরপেরিয়াল সিপসিস, এগুলো হচ্ছে পিউরপেরিয়াল ইমার্জেন্সি। এরপর আমরা আসবে শর্টকাট সাইকেট্রিক ডিজঅর্ডার ডিউরিং পিউরপুরিয়াম, অর্থাৎ এটা হচ্ছে একটা বড় সমস্যা। পোস্টপার্টাম কি থাকবে, 3 থেকে 5 দিন থাকবে পোস্টপার্টাম, যেটা থাকবে পোস্টপার্টাম ডিপ্রেশন থাকে 1 বছর পর্যন্ত, পোস্টপার্টাম সাইকোসিস থাকে 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত। ঠিক আছে, যে মায়ের কি হয় অনেক সময়, বিশেষ করে যে প্রাইমারি মায়েরা, অনেক মায়েরা আসে যে তার একটা বাচ্চা, সে মেনে নিতে পারে না যে এটা আমার বাচ্চা নয়, এমনি কাছে নিতে চায় না, অর্থাৎ সাইকোলজিক্যাল তার সমস্যা। কেন এটা অ্যারাইজ হয়, দেখা যাচ্ছে যে একটা বাচ্চার জন্য তাকে অনেক দিন ঘুম জাগতে হয়, যে সে ঠিক মতো শুইতে পারে না, ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো কাজ করতে পারে না, এই জন্য বাইরের লোকের কাছ থেকে সে সাপোর্ট পায় না। পাশাপাশি আবার যখন সে বাচ্চাটা হয়, বাচ্চাটার জন্য দুধ খাওয়াইতে হয়, রাতে ঘুম হয় না। এই যে সহজে তারা এগুলো মেনে নিতে পারে না, যে তখন তারা কি মনে করে যে আমার বাচ্চাটা হয়েই এত সব সমস্যা তৈরি হয়েছে, এটা অনেক ইফেক্ট পড়ে তার উপরে। তো এই সময় যদি আমরা পরিবারের লোকজন যদি ভালো সাপোর্ট না দিতে পারি, তাহলে এটা কি হয়, এটা 1 বছর পর্যন্ত চলতে থাকে, অর্থাৎ বাচ্চাটা যতদিন মায়ের কাছ থেকে সরে না যায় ততদিন পর্যন্ত হতে পারে। এই সময় কি মায়েরা অনেক সময় যে তার বাচ্চাকে মেরে পর্যন্ত ফেলে, এই কারণে যদি এটা ক্রনিক অবস্থায় চলে যায়। সুতরাং এটা খুব খারাপ বিষয়। এই সময় আমাদের পরিবারের সাপোর্ট খুবই আহ দরকার। এখন পিউরপেরিয়াল ইমার্জেন্সির পরে আমরা পিউরপেরিয়াল পাইরেক্সিয়ার কারণগুলো পড়ে আসছি, কি কি কারণে হতে পারে, সেপসিসের কারণগুলোই আমাদের পিউরপেরিয়াল পাইরেক্সিয়া হতে পারে। তো আমরা পিরম এবার পড়বো, রাপচার অফ মেমব্রেন, পিউরপেরিয়াল রাপচার অফ প্রিমেচুর রাপচার অফ মেমব্রেন। এটা কি, যদি 28 সপ্তাহ 37 সপ্তাহের আগেই, ঠিক আছে, পিরম ডিফাইন as the rupture membrane anytime beyond 28 weeks from pregnancy but before 37 কমপ্লিটেড উইকস অফ প্রেগনেন্সি। এটা হচ্ছে আমরা কি জানি, আমরা 24 সপ্তাহ অর্থাৎ 28 সপ্তাহ আগে যদি হয়ে যায়, তখন সেটা কিন্তু আমরা অ্যাবর্শন চিন্তা করি। তাহলে এখন দেখো ডেফিনেশন থেকে আমাদের, অর্থাৎ অ্যাবর্শন 28 সপ্তাহের আগে যদি সেটা রাপচার হয়ে যায়, তাহলে সেটা কি হয়ে যাবে, অ্যাবর্শন হয়ে যাবে। কিন্তু 28 সপ্তাহ কমপ্লিট করার পর যদি এটা রাপচার হয়ে যায়, তাহলে সেটা কি আমরা প্রিয়ম বলবো। এটা 37 সপ্তাহের আগে হইতে হবে। ঠিক আছে, এটা পীড়ন। কমপ্লিকেশন পীড়ন হলে কি হতে পারে, যে নিউনেটাল কমপ্লিকেশন কি হয়, আরডিএস, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, সেপসিস হতে পারে, পালমোনারি হাইপোপ্লাইসিয়া হতে পারে। ফিটাল কমপ্লিকেশন কি হতে পারে, যে তোমার কট প্রলাপস হইতে পারে, আরডিএস হতে পারে, হাই নিউনেটাল ইনফেকশন হতে পারে, হাই প্রিমেচার মোর্টালিটি অ্যান্ড মরবিডিটি, বাত অ্যাসফিক্সিয়া হতে পারে। মায়ের ক্ষেত্রে কি কি হতে পারে, ক্রোমোজোমাল নিটিস, তারপরে প্লাসেন্টাল অ্যাবডপসিও, সেপসিস, ম্যাটারনাল ডেথ। ঠিক আছে, তো এগুলো ভাগ করে কমপ্লিকেশন এইভাবে ভাগ করে আসে নাই। কমপ্লিকেশন অফ পিরম, মায়ের ক্ষেত্রে কি কি সমস্যা হয়, বাচ্চার ক্ষেত্রে কি কি সমস্যা হয়, এই ভাবে তোমাদের পরীক্ষায় আসছে। তো কারণগুলো তোমরা একটু পড়ে রাখিও, কারণ এই কারণগুলো অন্য অন্যটার সঙ্গেও চলে আসে। এখন পোস্ট ম্যাচুরিটি, আমরা পোস্ট টার্ম বেবির কমপ্লেক্স পড়ে আসছি। পোস্ট টার্ম বেবি হচ্ছে 42 সপ্তাহের বেশিকে আমরা পোস্ট টার্ম বলা হয়। তাহলে দেখা যাচ্ছে যে দিনের হিসাব করলে কত হয়, 294 দিন। ঠিক আছে, দিনের হিসাব করলে 294 দিন পার যদি হয়ে যায়, তাকে পোস্ট টার্ম বলা হয়। সেটা হচ্ছে সপ্তাহ হিসাব করলে 42 সপ্তাহ হয়। ঠিক আছে, রিস্ক ফ্যাক্টর কি হচ্ছে, বিএমআই বেশি হবে, 35 হতে পারে, প্রাইমারি গ্র্যাভিটা হতে পারে, ফার্স্ট কনজাম্পশন ফার্স্ট সেকেন্ড ট্রাইমেস্টার। কমপ্লিকেশন অফ পোস্ট ম্যাচুরিটি হলে এটা তোমাদের পরীক্ষায় আসছে। ঠিক আছে, কমপ্লিকেশন অফ পোস্ট ম্যাচুরিটি ফিচার্স, এই অপশনগুলো তোমাদের পরীক্ষায় আসছে। তো দেখি, ফিটাল হাইপোক্সিয়া, বাচ্চা কি হয়, বাচ্চা যদি বেশি হয় ফিটাল হাইপোক্সিয়া হয়, লেবার ডিসফাংশন হয়ে যায়, মেকোনিয়াম অ্যাসপিরেশন হয়, রিক্স অফ কর্ড কম্প্রেশন হয়, শোল্ডার ডিস্টোসিয়া হয়। তাহলে আমরা এখানে দেখি, শোল্ডার, এটা বেস্ট অ্যান্সারে আসছিল শোল্ডার ডিস্টোসিয়া। ঠিক আছে, এটা বেস্ট অ্যান্সার আসছিল, যে
পোস্ট ম্যাচুরিটি, কমপ্লিকেশন অফ পোস্ট ম্যাচুরিটি, সেখানে এই অপশনটা শুধু ছিল, শোল্ডার ডিস্টোসিয়া। ঠিক আছে, বাকিগুলো অন্য কোশ্চেনের সঙ্গে এগুলো ট্রু ফলস আকারে অন্য অপশনগুলো চলে আসছে, তোমরা একটু খেয়াল করিও। ফলোইং বাদ কি হয়, কেমিক্যাল নিউমোনাইটিস হইতে পারে, হাইপোক্সিয়া রেসপিরেটরি ফেলিওর হতে পারে, হাইপোক্যালাইসেমিয়া, পলিসাইথেমিয়া হয়ে থাকে। ঠিক আছে, প্রিটার্ম লেবার এখানে আমরা দেখবো না, এটা আমাদের আর দরকার নেই আমাদের প্রিটার্ম লেবার। এখন আমরা মেডিকেল ডিসঅর্ডার ইন প্রেগন্যান্সি, আমরা তোমাদের আর বেশি পড়া, অনেকগুলো পড়া হয়েছে শর্টকাট, এগুলো কিন্তু বাদ দেওয়ার মতো নয়। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা আগেই বাদ দিয়ে তোমাদের জন্য শর্টকাটে নোট করেছি। সুতরাং এখান থেকে যদি তোমরা বাদ দাও তাহলে কিন্তু আর একেবারে কম হয়ে যাবে, তাই আমরা আর বাদ দিব না।